চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা কামরুজ্জামান তাপুর কাছে। তাপু ভাই, আবারও ফিরে এলাম আপনার কাছে এবং আবারও অভিনন্দন আপনাকে, আমাকেও। আমার দেশের সিনেমা, আপনার অভিনয়ের সিনেমাটি এবার অস্কারের কোয়ালিফাইং একটি ফেস্টিভ্যাল আছে, রোড আইল্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানটায় অল্টারনেটিভ স্পিরিচুয়াল ডিপার্টমেন্টে আপনার সিনেমাটা একটা প্রাইজ জিতেছে। পুরো টিমের জন্য একটা আনন্দের বিষয়, বাংলাদেশের জন্য আনন্দের বিষয়, কেননা এই ফেস্টিভ্যালটা জিতে যাওয়া মানে অস্কারের কাছাকাছি পৌঁছে যাওয়ার আরও একটা ধাপ বেরোনো বলা যায়। সিনেমাটি নির্মাণ করেছেন বিজন ইমতিয়াজ। সিনেমাটার নাম হচ্ছে আই থিঙ্ক অ্যাবাউট কাশেম। যা হোক, মুখস্থ বলতে পারছি, খুব ভালো লাগছে। একটু আপনি বলেন না, আপনার সিনেমাটাতে কাজ করে এই মুহূর্তে অনুভূতি কি, এই যে প্রাইজ জিতে গেল? একজন অভিনেতার চাওয়াটাই হলো যে কিছু জেতা, পুরস্কার পাওয়া, মানুষের ভালোবাসা পাওয়া, এবং এইটা তো অনেক ভালো লাগার। এটা ইন্টারন্যাশনালিভাবে এটা অস্কারে কাছাকাছি খুব চলে গেছে। এটা গর্বেরও বিষয় এবং অনুপ্রেরণার বিষয় যে আমাদের দেশ নিয়ে যেরকম যে ছিল যে আমরা এখন স্বপ্ন দেখতে ভালোবাসি বা স্বপ্ন দেখতে সাহস পাই, অস্কারের সেরা অভিনেতার অ্যাওয়ার্ডটা আমার হাতে আছে, এরকমও আমি সাহস দেখছি এখন ডেফিনেটলি। তো সেই জন্য কাজের স্পিরিটও বেড়ে যাবে এবং বাংলাদেশের জন্য আসলে তো অনেক বড় একটি নিউজ। এটা পুরস্কার জেতা মানেই আসলে পুরস্কারটা জেতা এমনটা নয়। আমরা ছোটবেলা থেকে শিখে আসি যে প্রতিযোগিতায় অংশগ্রহণের থেকে বড় পুরস্কার কিছু হয় না। যে প্রতিযোগিতাটা আসলে অস্কার পর্যন্ত পৌঁছে যায়, যাবার সম্ভাবনা তৈরি করে, সেটা আসলে কোনো না কোনোভাবে আপনাকে জিতিয়ে দেয়। ভীষণ ভালো লাগছে, কেননা বাংলাদেশের চলচ্চিত্র বহু পুরনো সময় থেকেই কিন্তু সমৃদ্ধ থাকার পরেও দেখা গেছে কিছু অনেক বড় কিছু হয়তো বা অর্জন সেভাবে আমরা অনেক বেশি সময় আসলে মিসই করে গেছে, আমরা পাইনি। তারপরেও যে টুকটাক করে একটু একটু করে এগিয়ে যাওয়া, বর্তমানে তরুণ নির্মাতাদের হাত ধরে যে এত বড় আন্তর্জাতিক মঞ্চে একটা সিনেমাকে তুলে ধরার বিষয়টি, সেটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। অবশ্যই এই যে পুরনো যে সিনেমাগুলো দেখেই তো আসলে আমরা বড় হয়েছি এবং অনেক ভালো ভালো মুভি কিন্তু আমাদের আছে বাংলাদেশের। তো পরবর্তীতে একটি খরাও হয়েছিল, এরপর আবারও জেগে উঠছে চলচ্চিত্রে এবং নতুন নির্মাতা যারা আছে, ট্যালেন্ট, অনেক ট্যালেন্ট। কমার্শিয়াল ফিল্মের একটা খরা মাঝে পড়েছিল, এখনো বলা যায় আমরা কিছুটা খরাতেই আছি। কিন্তু কমার্শিয়াল ফিল্মের বাইরে বেশ কিছু ফিল্ম আছে যে ফিল্মগুলোর খরা বোধ হয় না আমাদের তরুণরা আমাদেরকে হতে দিয়েছে। প্রতিনিয়তই অনেক অনেক ভালো সিনেমা নির্মিত হয়েছে, সেই সিনেমাগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলেও আসলে অনেক ফেস্টিভ্যাল ঘুরেছে, অনেক মানুষের কাছে পৌঁছেছে। এবার একটু থিঙ্ক অ্যাবাউট কাশেমে ফিরতে চাই। এই যে সিনেমা কাশেম, আপনি খুব সম্ভবত কাশেমের আশেপাশে থাকা প্রতিবেশী, গল্পটা তো বলছেন না, তারপরও দর্শকদের কাছে কিছুটা দায়বদ্ধতা তো আমাদের থাকেই। এত বড় ফেস্টিভ্যালে সিনেমাটা পৌঁছেছে, যদি একটু আঁচ দিতেন আমাদের। মানুষের অন্তর্নিহিত যে একটি গোপন সত্তা থাকে, একটা ভিন্ন সত্তা থাকে, এটা যখন আসলে জাগ্রত হয় বা আবিষ্কার করে, তখন মানুষের মাঝে একটা তোলপাড় সৃষ্টি হয়। ওটাকে ট্যাকেল দেওয়ার জন্য অনেক কিছু অনেকে করে। তো ঠিক এখানেই আমাদের কাশেম চরিত্রটি তার নিজের গোপন একটি যে ভিন্ন সত্তাকে সে আবিষ্কার করে, তখনই তার জীবনে একটা তোলপাড় শুরু হয় এবং এটাকে সে কিভাবে ম্যানেজ করে সেটাই হলো নিয়ে গল্পটা। নুহাস হুমায়ুন এই সিনেমাটার চিত্রনাট্য লিখেছে খুব সম্ভবত। তার গল্পে খানিক ভৌতিক আবহ আমরা সবসময়ই পাই। না, ভৌতিক না, আমার কাছে আসলে আমি এটাকে তার পেট কাটা শ দেখেছিলাম, সেখানে আমার মানে কিছু কিছু গল্প আমাকে বেশ তাড়িত করেছে, ভয় দিয়েছে। না, এটা ভয় নাই, আবার ভয়ও আছে। তার নিজের সাথে যে দ্বন্দ্বের যে জায়গাগুলো, টোটাল মানসিক একটি জায়গা নিয়ে আসলে মূল গল্পটা চলে আর কি। আসলে সরি বলতে পারছি না, আসলে এটা ফুল মুভিটা আমরাও দেখিনি, যারা আমরা এখানে বাংলাদেশে আছি, বাংলাদেশে এখনও রিলিজ হয়নি এটা। তো সামনে দেখা যাক কবে আমরা দেখি। খানিক উৎকণ্ঠা আমাদের মাঝেও থাকুক, কোনো জোর নেই। তাপু ভাই, যে গল্পটা আমাদেরকে বলতেই হবে, গল্পের ছলে যেটুকু আমরা জানতে পারলাম এটুকুই আমাদের দর্শকদের জন্য, আমাদের জন্য যথেষ্ট। এবং আরেকটা গুড নিউজ যেটা হলো, রিসেন্টলি লস অ্যাঞ্জেলেসের ডাইভার্সিটি ফিল্ম ফেস্টিভ্যালও এটা সেরা অভিনেতা এবং সেরা পরিচালকের পুরস্কারটা পেয়েছে। বাহ, তার মানে বিজন ইমতিয়াজ এবং ইন্তেখাব দিনার, তারা দুইজন উইন করেছে বাংলাদেশ থেকে। বাহ, চমৎকার একটি সংবাদ এবং আবার অভিনন্দন। ধন্যবাদ। তারপর এবার আপনার একটু বর্তমান কাজে ফিরতে চাই। এই সিনেমাটা তো ধারণ হয়েছে বেশ কিছুদিন আগে, 2 বছর, প্রায় 2 বছর।
আচ্ছা, এর মাঝে তো আরো অনেক কাজ করা হয়েছে, বর্তমানে কাজ করা হচ্ছে, যদি কাজগুলো সম্পর্কে বলতেন। সরকার অনুদানে বীর কন্যা প্রীতিলতা, এটা 23-এ মুক্তি পেয়েছিল। সেখানে আমি মাস্টারদা সুজা সেন চরিত্রে অভিনয় করেছিলাম। আর রায়হান রাফির তুফান, তারপরে যে মুভিগুলো আছে, ওয়েব সিরিজগুলো আছে, এগুলোতে কাজ করেছে। আসলে বলার মতন কিছু নেই, কিন্তু তারপরও কাজ করে যাচ্ছি যে একটি চরিত্রের জন্য। আসলে আমরা যা চরিত্র অভিনেতা বা আমরা অভিনয় করতে, মানে অভিনয়টাকে আসলে পেশন বা অভিনয়কে ধারণ করতে চাই, আমরা একটা চরিত্র পেলেই খুশি, যে চরিত্রের আসলে চরিত্র, সেটা একটি সিন হোক, কিছুটা মুহূর্তও হোক, অভিনয় করার একটা জায়গা থাকে। তো এরকম কিছু ছোটো ছোটো কিছু কাজ করা হয়েছে। রিসেন্টলি আউটসাইডার নামে একটি ফিল্মে কাজ করলাম, একটু ডিফারেন্ট ক্যারেক্টার আমার জন্য, এটাও একটা ভালো একটা কাজ। চরিত্রের অন্বেষণে থাকা, যারা আসলে অভিনয় শিল্পী হয়ে উঠতে চান, যারা আসলে ভাইরাল হতে চান না, ভাইরাল শব্দটা আসলে এখন শিল্পী পারফর্মার সবার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি খুবই দুঃখিত, ভাইরাল ব্যাপারটাকে আপনার সাথেও জড়াতে হচ্ছে। আপনাকে ব্যাপারটা তাড়িত করে কিনা? আপনি যখন দেখেন আপনার আশেপাশে থাকা অনেকেই আসলে কাজ করছেন, কাজে হয়তো বা গল্প নেই, চরিত্রের হয়তো বা ডেপথ নেই, তারপরে তারা আসলে বহুল জনপ্রিয়তা পাচ্ছে ক্ষণিকের জন্য। হ্যাঁ, এই যে ক্ষণিকের জন্য যেটা বললেন, আসলে ক্ষণিকের জন্য আমি এখানে কাজ করতে আসিনি। এমন কাজ করতে চাই আমার মৃত্যুর পরেও যাতে মানুষ আমাকে নিয়ে ভাবে, কথা বলে, দেখে। এখন পর্যন্ত আপনার সবথেকে প্রিয় কাজ কোনটি? আপনি কত বছর ধরে কাজ করছেন? মূলত প্রথম আমার আসা হলো থিয়েটারে। 1998 সালে আমি ঢাকা ড্রামায় প্রথম যুক্ত হই। থিয়েটারের পরে এরপর পালাকারের সাথে যুক্ত হই। আসলে থিয়েটারই করতে চেয়েছিলাম, যে স্ক্রিন অ্যাক্টিংয়ে যে আসবো, মঞ্চটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপরেও স্ক্রিন অ্যাক্টিংটা তো আসলে মানে বিশ্বময়, এটা আমি এখানে বসে আছি, সে আমাকে দেখছে, সারা পৃথিবীর মানুষ। তো এটারও তো লোভ আছে জায়গাটা, আলটিমেটলি ফিল্ম একটি ভালো ফিল্ম। সৎ উত্তর দিলেন আপনি, যে লোভ আছে সবার মধ্যেই থাকে। না না, সেটা অবশ্যই কাজের জন্য। সেজন্য তারপরে আমি প্রথম কাজ আমার হলো 2009-এ আমার বন্ধু রাশেদ সিনেমার মাধ্যমে। সেখানে মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম। ওটা আমার কাছে, আমার বন্ধু রাশেদ হচ্ছে মোহাম্মদ জাফর ইকবালের সেই জনপ্রিয় বই না? মোহাম্মদ জাফর ইকবালের তো আমরা অসংখ্য বই পড়েছি ছোটবেলা থেকে। সেই বইগুলো যেমন আমাদেরকে স্পর্শ করে গেছে, পরবর্তীতে আমার বন্ধু রাশেদই খুব সম্ভবত সবশেষ সিনেমা, সবশেষ গল্প যেটি বহুল জনপ্রিয়তা পেয়েছিল সে সময়। তো এরকম একটি ফিল্মে কাজ করতে পেরেও আমার কাছে ভালো লেগেছে। এর আরেকটি কাজ করেছিলাম ইঁদুর আর ঘুনপোকার গল্প, ওটাতে আমি সেন্টার কাস্টিংয়ে ছিলাম। এরপরে আসলে থিয়েটার মিডিয়া আসলে সময় দিতে হয়, ওটা আমি পারিনি। এই জন্য হয়তোবা আমার স্ক্রিন অ্যাক্টিংয়ের জায়গায় একটু পরিধি কম, কিন্তু ভালো কাজ করেছি। বিজ্ঞাপনে কাজ করেছি, ওয়েব সিরিজে কাজ করেছি, ফিল্মে কাজ করেছি, নাটকটা কম করা হয়েছে। মঞ্চে অনেক সময় দিচ্ছেন আপনি, যে কারণে স্ক্রিন অ্যাপিয়ারেন্সটা কমে যাচ্ছে। আপনি জীবন চালাচ্ছেন কিভাবে? জীবনের জীবিকাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আমরা যাই বলি না কেন, যাই করি না কেন, আমরা সবসময় এটা মাথায় চিন্তাটা নিয়ে ঘুরি যে আমাদের জীবন ধারণ করতে হবে, আমাদের জীবিকা অর্জন করতে হবে। আমি 7টি চাকরি ছেড়েছি শুধু এটার জন্যই, যে আসলে পেটে ক্ষুধা হবে, কিন্তু মনের ক্ষুধাটা আসলে হচ্ছে না। নরসিংদীতে 2012 সাল থেকে কাজ করছি, ওখানে জেলা প্রশাসনের সাথে কাজ করেছি। আমি সুবিধাবঞ্চিত ছেলে মেয়েদের নিয়ে একটু থিয়েটার দল করা হয়েছে। ওখানে মানে দোতলা একটা বিল্ডিং আছে, একটা স্টুডিও থিয়েটার আছে, ওখানে 12 সাল থেকে কাজ করছি। ওখান থেকে আমি একটা স্যালারি পাই। আর ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি আছি ইনস্ট্রাক্টর হিসেবে স্টেজ ড্রামার। খুবই দুঃখিত, ব্যক্তিগত বিষয়ে চলে গিয়েছিলাম। মানে জীবিকা নির্বাহের ব্যাপারটা তো মানুষের অনেকের কাছে একান্ত ব্যক্তিগত, তবুও একজন অভিনেতা বা যিনি আসলে পারফর্ম করছেন স্ক্রিনে, তার জীবন নিয়ে জানার অনেক আগ্রহ আমাদের দর্শকদের মাঝে থাকে। এবারে যদি একটু জানাতেন যে জীবনে প্রথমবারের মতোই কি আন্তর্জাতিক কোনো ফেস্টিভ্যালে আপনার সিনেমা গেল, নাকি এর আগে অনেকগুলো সিনেমা গিয়েছে? না, আমার এটা ফার্স্ট এবার আন্তর্জাতিক গেল। আর বীরকন্যা প্রীতিলতা কলকাতায় গিয়েছে, শো হয়েছে, কিন্তু আসলে এটা ভাবে যায়নি। অভিনয় নিয়ে নিজেকে কোথায় দেখতে চান? এই যে এতগুলো বছর ধরে কাজ করছেন, নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে, মানুষের হৃদয়ে জায়গা পেতে চান। এটা খুবই সহজাত একটা প্রবৃত্তি একজন শিল্পীর জন্য। এছাড়া নিজের ক্যারিয়ারটাকে অভিনেতা হিসেবে কোথায় দেখতে চান? আসলে প্রথমে ভেবেছিলাম যে আমি নিজে এক অভিনেতা হব, আমাকেই মানুষ চিনবে। তো আমি দীর্ঘদিন ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। আমি
অ্যাক্টিংয়ের উপর অ্যাক্টিং শেখাচ্ছি। তো তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি একা অভিনেতা হই তাহলে আমি একাই হব, আর যদি আমি 100 জনকে তৈরি করতে পারি ওই 100 জনের মাঝে আমি থাকবো। তো এই জন্যই আমার ফিউচার প্ল্যান একদম সেটা হলো একটা ইনস্টিটিউশনের জায়গাটা করা, বাচ্চাদেরকে অ্যাক্টিং শেখানো। সামর্থ্যটা কতটুকু আপনার কি মনে হয় অভিনয় শেখানোর ক্ষেত্রে? দীর্ঘ একটি বছরের অভিজ্ঞতাটা আছে আমার, এবং কাজটা মন দিয়ে শিখেছি, কাজটা ভালোবেসে করেছি। তো সেই পাওয়ারটা, সেই শক্তিটা আসলে আমার আছে যে না, আমি মনে হয় পারবো। আমি যতটুকু ভালো অভিনয় করি তার থেকে মনে হয় একটি মানুষকে, একটি ছেলে মেয়েকে সুন্দর একজন অভিনেতা হিসেবে আমি তৈরি করতে পারবো। আমার মনে হয় আপনি পারবেন এবং পারছেনও, কারণ আপনি যখন বলছেন তখন সেই পাওয়ারটা আমি আসলে এখানে বসেও অনুভব করতে পারছি যে কনফিডেন্সের ব্যাপারটা মানুষকে সত্যিকার অর্থে অনেকটা পাওয়ার দেয়। সামনাসামনি বসে থাকা মানুষ, পাশাপাশি থাকা মানুষ, কিংবা কেউ শেখাচ্ছেন, কেউ শিখছেন, এটুকু দূরত্বে খুব অনায়াসে এই পাওয়ারটুকু আসলে শেয়ার করা যায়। তাপু ভাই, যদি বলতেন যে অভিনয় করছেন, অভিনয়ের ক্ষুধা নিয়ে বসে আছেন, অনেক অনেক স্ক্রিপ্ট আসছে আপনার কাছে, সেই স্ক্রিপ্টগুলোকে আপনি বাছাই করছেন কিভাবে যখন আপনি দেখছেন যে হয়তো কয়েক মাস আপনার কোনো কাজ সেরকম হচ্ছে না, মন মতো চরিত্র পাননি বলে হয়তো বা করেননি, একটা দীর্ঘ সময় পেরিয়ে গেল এবং এবারে অনেকগুলো স্ক্রিপ্ট এসেছে, সেই স্ক্রিপ্টগুলো থেকে আপনি এখন কাজ বাছাই করবেন কিভাবে? পেটের তাগিদে কাজে নেমে যাবেন, নাকি চরিত্রের ক্ষুধা যে এটা মনের মাঝে আছে এটার জন্য সংবরণ করবেন নিজেকে? পেটের তাগিদে যদি নামতাম তাহলে অনেক আগেই নেমে যেতাম, অনেক কাজই করতাম। কিন্তু আমি মূলত প্রথমে প্রায়োরিটি দিই গল্পটাকে, গল্পটার পরে চরিত্র, যে এই চরিত্রটাকে বাদ দিলে গল্পের কোনো আসে যায় কি না। যদি গল্পের কোনো আসা যায়, এটা একটা সিন হোক, যেটা বলেছিল একটা সিনও যদি হয়, যদি গল্পের কোনো আসা যায় তাহলে আমি চরিত্রটি করব। আর যদি এটাকে ফেলে দিলে গল্পের কোনো যদি না, কিছুই যদি না আসে যায়, তাহলে এটা আমি করব না। এই যে অনেক বই পড়েন, নিয়মিত বই পড়ছেন, কখনো মনে হয়েছে যে এই গল্পের বইটি বা উপন্যাসের চরিত্রটি হতে পারলে আমার খুব ভালো লাগতো? হ্যাঁ, এরকম তো সব বই পড়লে লাগে, কিন্তু বই পড়াটা আসলে এখন ওইভাবে হয় না, যেটা আমি আসলে অনেস্টলি বলছি যে হ্যাঁ, বই পড়ার যে নেশাটা ছিল এখন মোবাইলের যুগে এসে বইটার সাথে সম্পর্কটা একটু দূরে সরে গেছে। কিন্তু অবশ্যই এটা দরকার, একজন অভিনেতার বইয়ের সাথে সম্পর্কটা খুব ভালো। এরকম হয়েছে অনেক চরিত্রই, মাসুদ রানার যদি পড়ি, সেই ছোটোবেলা থেকেই ওরকম একটি ক্যারেক্টার। আবার অভিনন্দন আপনাকে, আপনার অভিনীত সিনেমা অনেক দূর পৌঁছে গেছে, আর অনেক দূরে ছড়িয়ে যাবে এবং আপনাকেও নিয়ে যাবে সাথে করে। খুবই ভালো লেগেছে আপনার সাথে গল্প করে, আড্ডা দিয়ে। আবারও শুভকামনা জানাই আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ দিন প্রতিদিন অনুষ্ঠানে আমাকে আসলে আমন্ত্রণ জানানোর জন্য। আর প্রতিটা অভিনেতা যদি স্বীকৃতি পায় তাহলে সেই অভিনেতা আসলে কোথায় যাবে এটা আসলে আমরা নিজেরাও জানি না। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320304 আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন@banglavision.tv। মার্কিন কার্টুনিস্ট বিল ওয়াটারসনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যেসব মানুষ শৈশবের ব্যাপারে স্মৃতিকাতর তারা আসলে কখনো শিশুই ছিল না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।